আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বই হতে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের গত ক্লাসের পর থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের কিভাবে সমযোজী একক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন গঠিত হয় এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন অণুর গঠন কেমন হয়, এদের মধ্যে কিভাবে বন্ধন গঠনের মাধ্যমে অণু গঠিত হয়। সেগুলো ছিল সবই মৌলিক অণু। আজকে আমি কিছু যৌগিক অণুকে উদাহরণ হিসেবে নিয়ে সমযোজী যৌগের সমযোজী অণুর বন্ধন গঠন ব্যাখ্যা করব। প্রথমেই আমরা হাইড্রোজেন ক্লোরাইড অণুর গঠন দেখব। হাইড্রোজেন ক্লোরাইড অণু। হাইড্রোজেন একটি অধাতব মৌল, ক্লোরিন একটি অধাতব মৌল। আর আমরা জানি দুইটা অধাতব মৌল বা পরমাণুর মধ্যে যে বন্ধনটা গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সেটা সমযোজী বন্ধন। এখন আমরা দেখব এদের মধ্যে কিভাবে সমযোজী বন্ধনটা গঠিত হয়। হাইড্রোজেনের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন দেখি এরকম তার সর্বশেষ শক্তি স্তরে, যোজন স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান থাকে। আর ক্লোরিনের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন দেখি প্রথম স্তরে 2টা, মাঝের স্তরে 8টা, শেষ স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন থাকে, যার মধ্যে একটি ইলেকট্রন থাকে অযুগ্ম, বেজোড় ইলেকট্রন থাকে। এই দুইটা পরমাণু যখন কাছাকাছি আসে তখন পরস্পরের সাথে আর একটা করে ইলেকট্রন শেয়ার করে। শেয়ার যখন করে তখন এই ধরনের গঠন হয়, অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল আগে থেকে, আর একটা ইলেকট্রন সে ক্লোরিনের কাছ থেকে শেয়ার করে। এর ফলে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন অর্জিত হয়, যেটা হিলিয়ামের অনুরূপ গঠন অর্জন করে। ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন ছিল, একটি ইলেকট্রন হাইড্রোজেনের কাছ থেকে নিলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জিত হয় এবং সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অনুরূপ গঠন লাভ করে। ফলে কি হয়? স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জন করে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হিলিয়ামের গঠন অর্জন করে এবং ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আর্গনের ইলেকট্রন গঠন কাঠামো অর্জন করে। ফলে এদের মধ্যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হয় এবং এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা একক সমযোজী বন্ধন গঠন করে। এই বিষয়টা আমরা এভাবে ডায়াগ্রামের সাহায্যেও দেখাতে পারি। দেখা যাচ্ছে হাইড্রোজেনের শেষ স্তরে একটি ইলেকট্রন, ক্লোরিনের প্রথম স্তরে 2টি, ভিতরের স্তরে 8টি, শেষ স্তরে 7টি ইলেকট্রন। একটি ইলেকট্রন কি অযুগ্ম। এই অযুগ্ম ইলেকট্রনটা এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি হয়? একক সমযোজী বন্ধন গঠিত হয়। তো এভাবে এভাবে যৌগিক অণুগুলোর মধ্যেও সমযোজী বন্ধন, সমযোজী একক বন্ধন গঠিত হয়। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, যার মধ্যে একটি ইলেকট্রন অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন। হাইড্রোজেন এবং ক্লোরিন এদের বেজোড় ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন যুগল সৃষ্টি ও শেয়ার করে। ফলে হাইড্রোজেন পরমাণুর সর্বমোট 2টি এবং ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জিত হয় এবং হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর মধ্যে সমযোজী একক বন্ধন সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পানির অণুর গঠন ব্যাখ্যা করব। পানিতেও আমরা দেখি যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে। হাইড্রোজেনটাও অধাতু, অক্সিজেনটাও অধাতু। আর আমরা জানি দুইটা অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। এবার আমরা ব্যাখ্যা করব কিভাবে পানির অণুর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করে। লক্ষ্য করো, হাইড্রোজেনের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন দেখি সর্বশেষ শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন আছে। অক্সিজেনের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখি প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে ইলেকট্রন আছে মোটে 6টি, যার মধ্যে 2টি আছে অযুগ্ম ইলেকট্রন। এই 2টি অযুগ্ম ইলেকট্রন কি করবে? হাইড্রোজেন পরমাণুর
দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি করে মোট 2টি ইলেকট্রন শেয়ার করবে এবং এদের মধ্যে সমযোজী বন্ধনই গঠিত হবে। সমযোজী বন্ধন গঠিত হবে। খেয়াল করো এখানে হাইড্রোজেনের দেখা যাচ্ছে শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন যেটা অযুগ্ম অবস্থায় আছে। অক্সিজেনের শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন 6টা, যার মধ্যে 2টি অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা এর সাথে শেয়ার করবে এবং আর একটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। এই কারণে এখানে 2টি অযুগ্ম ইলেকট্রন থাকায় এখানে 2টি হাইড্রোজেন পরমাণুর প্রয়োজন হবে। এই 2টি হাইড্রোজেন পরমাণু এখানে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরকম 2টি সমযোজী বন্ধন গঠন করবে। হাইড্রোজেন পরমাণু যখন এরকম একটা করে ইলেকট্রন শেয়ার করছে তখন সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন অর্জন করছে। অক্সিজেন পরমাণু যখন 2টি হাইড্রোজেন পরমাণু থেকে 2টি ইলেকট্রন শেয়ার করছে তখন সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ গঠন অর্জন করছে এবং ইলেকট্রন কাঠামোটা অধিক সুস্থিতি অর্জন করছে। ফলে এই 2টি পরমাণু যখন কাছাকাছি আসছে তখন 2টি সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। এভাবে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। বিষয়টাকে আমরা এইভাবেও দেখাতে পারি। দেখো এখানে 2টি হাইড্রোজেন পরমাণু, এখানে একটি অক্সিজেন পরমাণু। 2টি হাইড্রোজেন পরমাণু এইখানে অক্সিজেনের যে 2টি অযুগ্ম ইলেকট্রন আছে তার সাথে একটি করে ইলেকট্রন কি করছে, শেয়ার করছে। শেয়ার করার মাধ্যমে এখানে পানির অণুর গঠন, পানি অণুটা তৈরি হয়েছে। অর্থাৎ পানির অণুতে একটা অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s1। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা 6, অযুগ্ম ইলেকট্রন 2টি। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন যথাক্রমে হাইড্রোজেনের 1টি, অক্সিজেনের 2টি। তাই 2টি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু তাদের মধ্যে 2টি ইলেকট্রন যুগল সৃষ্টি ও শেয়ার করে 2টি পৃথক সমযোজী একক বন্ধনে আবদ্ধ হয়ে পানির অণু গঠন করে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে একটা অক্সিজেন পরমাণুর জন্য পানির অণুর গঠনের সময় 2টি হাইড্রোজেন পরমাণু প্রয়োজন পড়ছে। কেন? অক্সিজেনের যে এখানে 2টি অযুগ্ম ইলেকট্রন আছে এই কারণে প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রনের সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে এবং একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 2টি পৃথক আলাদা আলাদা একক সমযোজী বন্ধন গঠন করবে। এভাবে পানির অণু গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মিথেন অণুর গঠন শিখব। মিথেন অণুতে কার্বন আর হাইড্রোজেন আছে। কার্বন একটি অধাতু, হাইড্রোজেনও একটি অধাতু। এদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মিথেন অণু গঠিত হয়। যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে বন্ধন গঠিত হয় সুতরাং এর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। এবার আমরা দেখব কিভাবে মিথেনের মধ্যে যে কার্বন আর হাইড্রোজেন পরমাণু আছে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। লক্ষ্য করো এখানে আমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে রেখেছি। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের একটি অযুগ্ম ইলেকট্রন থাকে। সর্বশেষ বলতে আর একটি শক্তি স্তর। কার্বন যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2, 2s2, 2px1, 2py1, 2pz ইলেকট্রন থাকে না। অর্থাৎ শেষ শক্তি স্তরটায় এরকম 4টি ইলেকট্রন থাকে যার মধ্যে অযুগ্ম ইলেকট্রন 2টি। কিন্তু যখন আমরা এই কার্বন পরমাণুকে উদ্দীপিত করব তখন ইলেকট্রন গঠনটা এরকম হয়ে যায়। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যে এটা এখানে 2s2-তে জোড়া ইলেকট্রন ছিল, এই জোড়া ইলেকট্রন ভেঙে 2pz-এ একটি ইলেকট্রন চলে যায়। ফলে উদ্দীপিত অবস্থায় কার্বনের শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 4টি। মোট 4টি অযুগ্ম ইলেকট্রন হয়ে যায়। এই 4 যোজনী ব্যবহার করে মিথেন অণুতে কার্বন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয় সেটা একটু খেয়াল করো। দেখো উদ্দীপিত অবস্থায় শেষ শক্তি স্তরে কার্বনের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন 4টি। এই 4টি অযুগ্ম ইলেকট্রন একটি করে ইলেকট্রন শেয়ার করে এখানে 4 জোড়া ইলেকট্রন প্রাপ্ত হয়।
একটি হাইড্রোজেন পরমাণুতে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, সুতরাং এখানে 4টি অযুগ্ম ইলেকট্রনের জন্য 4টি হাইড্রোজেন পরমাণুর প্রয়োজন পড়ে। সুতরাং 4টি অযুগ্ম ইলেকট্রন কার্বনের 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন যুগল গঠন করে। দেখো ইলেকট্রন জোড় গঠন হয়েছে এখানে। এর ফলে প্রত্যেকটা হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন অর্জিত হয় এবং সে হিলিয়ামের গঠন অর্জন করে এবং স্থিতিশীলতা অর্জন করে। তেমনি করে কার্বনের শেষ শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন অর্জিত হয় এবং সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন গঠন অর্জন করে এবং স্থিতিশীলতা অর্জন করে। ফলে এই দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে শেয়ারের ফলে এখানে 4টি একক সমযোজী বন্ধন তৈরি হয় এবং মিথেন অণুর সৃষ্টি হয়। বিষয়টাকে আমরা এভাবেও দেখাতে পারি ডায়াগ্রামের সাহায্যে। 4টি হাইড্রোজেন পরমাণু, এখানে যে 4টি অযুগ্ম ইলেকট্রন আছে কার্বনের, তার সাথে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে যে অণুটা সৃষ্টি করলো সেটা হলো মিথেন অণু। অর্থাৎ মিথেন অণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, একটি কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণুর সংযোগে মিথেন অর্থাৎ CH4 অণু সৃষ্টি হয়। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি এটা 1s2 2s2 2px1 2py1, কিন্তু যখন এটাকে আমরা উদ্দীপিত করব তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s1 2px1 2py1 2pz1। কার্বনের 4টি বিজোড় ইলেকট্রনের সাথে এখানে যে কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন হলো, সেই 4টি বিজোড় ইলেকট্রনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু 4টি সমযোজী একক বন্ধন দ্বারা মিথেন অণু গঠন করে। এখানে দেখো 4টি মিথেন একক বন্ধন তৈরি হয়েছে। তখন কার্বন পরমাণুর চারদিকে 4 জোড়া ইলেকট্রন এবং হাইড্রোজেন পরমাণুর চারদিকে 2টি ইলেকট্রন থাকে। এই বিষয়গুলো আমরা দেখেছি যে 4 জোড়া ইলেকট্রন থাকে কার্বনের, আর হাইড্রোজেনের প্রত্যেকটার শেষে 1 জোড়া ইলেকট্রন থাকে। এইভাবে মিথেন অণুতে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা নতুন একটা বিষয় শিখব, সেটা হলো অসম্পূর্ণ অষ্টক। কিছু যৌগ আছে যে যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টি অপেক্ষা কম ইলেকট্রন আছে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় অসম্পূর্ণ অষ্টক যৌগ। সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 2-এর বেরিলিয়াম, গ্রুপ 3-এর ব্রোন এই ধরনের যৌগ গঠন করে থাকে। একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বিষয়টা পরিষ্কার করছি, খেয়াল করো। বোরনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2px1, অর্থাৎ 2 2 4 পিতে থাকে একটি ইলেকট্রন, সব মিলে 5। বোরনকে যখন উদ্দীপিত করা হয় তখন এই 2s2 এই জোড়া ইলেকট্রন ভেঙে 2py একটি ইলেকট্রন চলে যায়, তখন শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন হয়ে যায় 3টি। এখানে 3টি ইলেকট্রন অযুগ্ম হয়, 1 2 3। এই বোরন পরমাণু যখন ফ্লোরিনের সাথে যুক্ত হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন সমযোজী বন্ধন গঠন করে, তখন অসম্পূর্ণ অষ্টক যৌগের সৃষ্টি হয়। কেমন করে দেখো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p2 2px2 2py2 2pz1, অর্থাৎ ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন আছে একটি, এইটা। তো বোরন এবং ফ্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে তখন বোরনের শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন যে 3টি থাকলো, এই 3টি ইলেকট্রন কি করে, একটা করে ইলেকট্রন শেয়ার করে। ফ্লোরিনের শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 1, তাই 3টা ইলেকট্রন শেয়ার করার জন্য 3টা ফ্লোরিন পরমাণুর প্রয়োজন হয়ে পড়ে। তো এই 3টি ফ্লোরিন এবং এই 3টি বোরন পরস্পরের সাথে যুক্ত হয় এবং এই ধরনের বোরন ট্রাইফ্লোরাইড যৌগ গঠন করে। খেয়াল করে দেখো, ফ্লোরিনের শেষ শক্তি স্তরে 2 4 6 একে 7টি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন শেয়ার করার ফলে সে 10টি ইলেকট্রন অর্জন করে, 2 4 6 8, আর ভেতরে আছে 2টা, মোট ইলেকট্রন হয় 10টি, সেটা নিয়নের অনুরূপ হয়। অর্থাৎ ফ্লোরিন একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন অর্জন করে এবং স্থিতিশীলতা অর্জন করে। এবার আমরা বোরনের দিকে খেয়াল করি। বোরনের শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন 3টি, সে 3টি ফ্লোরিন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন শেয়ার করে,
শেয়ার করার ফলে তার শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন হয়ে যায় 2, 4, 6টি, যা 8টি থেকে কম। এই 8টি থেকে কম হওয়ায় এটাকে আমরা বলছি অসম্পূর্ণ অষ্টক। অর্থাৎ ব্রোন ট্রাইফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু ব্রোন, এই ব্রোনের শেষ শক্তি স্তরে 8টি অপেক্ষা 2টি ইলেকট্রন কম আছে। এই যে ঘটনাটা, এই ধরনের যৌগগুলোকে বলা হয় অসম্পূর্ণ অষ্টক যৌগ। এমন কিছু যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরে 8টির কম ইলেকট্রন আছে। এ ধরনের যৌগকে অসম্পূর্ণ অষ্টক যৌগ বলে। সাধারণত গ্রুপ 2 এবং গ্রুপ 3-এর বেরিলিয়াম ও ব্রোন মৌলসমূহ এ ধরনের যৌগ তৈরি করে। বোরনের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের এখানে সুবিধার্থে লিখে রেখেছি। যখন উদ্দীপিত করা হয় তখন এরকম হয়, অর্থাৎ শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 3টি। ফ্লোরিনের অযুগ্ম ইলেকট্রন থাকে 1টি। ফ্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠনকালে 3টি ফ্লোরিন পরমাণু থেকে 3টি ইলেকট্রন শেয়ার করে বোরন পরমাণু ব্রোন ট্রাইফ্লোরাইড অণু গঠন করে। তখন বোরনের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন হয় 6টি, অর্থাৎ বোরনের অসম্পূর্ণ অষ্টক থাকে। বিষয়টা মনে হয় তোমরা বুঝতে পেরেছ। মোট কথা হলো, আমরা জানি কোনো মৌল যখন ইলেকট্রন শেয়ার করে তখন শেষ শক্তি স্তরে হয় 2টি অথবা 8টি ইলেকট্রন অর্জিত হওয়ার কথা, কিন্তু এখানে ব্রোন ট্রাইফ্লোরাইড যৌগে কেন্দ্রীয় মৌল ব্রোনের শেষ শক্তি স্তরে দেখা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ 3 দুগুণ 6টি, 8টি থেকে কম আছে। এ কারণে এটাকে আমরা বলছি অসম্পূর্ণ অষ্টক। এরপর আমি তোমাদের শেখাবো সম্প্রসারিত অষ্টক, অর্থাৎ 8টি থেকে কোনো কোনো পরমাণুতে ইলেকট্রন বেশিও থাকতে পারে। এবার দেখা যাক সে বিষয়টা আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। এমন কিছু যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুতে 8টি অপেক্ষা বেশি ইলেকট্রন থাকে। এই 8টি অপেক্ষা বেশি ইলেকট্রন থাকার ঘটনাটাকে বলা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। বিষয়টাকে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের অণুকে উদাহরণ হিসেবে নিয়ে ব্যাখ্যা করতে পারি। দেখো, এমন কিছু যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরে 8টির বেশি ইলেকট্রন থাকে। এই ধরনের ঘটনাকে অষ্টক সম্প্রসারণ বলে। ফসফরাস পেন্টাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টি বিজোড় ইলেকট্রন থাকে। 5টি বিজোড় ইলেকট্রন থাকে। 5টি ক্লোরিন পরমাণু হতে 5টি ইলেকট্রন শেয়ার করে ফসফরাস পেন্টাক্লোরাইড অণু গঠিত হয়। এখানে ফসফরাস পরমাণু 5টি ক্লোরিনের সাথে 5টি ইলেকট্রন শেয়ার করে। এই যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসে দেখা যাচ্ছে মোট ইলেকট্রন 2, 4, 6, 8, 10টি, অর্থাৎ 8টি অপেক্ষা 2টি ইলেকট্রন বেশি হয়েছে। এই ঘটনাটা কি বলছে আমরা অষ্টক সম্প্রসারণ। কেন এরকম ঘটনা ঘটলে একটু ব্যাখ্যা করা যাক। ফসফরাস যখন 15 পারমাণবিক সংখ্যার স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। যখন এই ফসফরাসকে উদ্দীপিত করা হয় তখন এর শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো পূর্ণ বিন্যস্ত হয় এবং 3s এর এই জোড়া ইলেকট্রন ভেঙে 3d-তে একটি ইলেকট্রন চলে যায়। তখন এর শেষ শক্তি স্তরে মোট অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 5টি। 1, 2, 3, 4, 5। ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন একটি। এই একটি কি করে? বন্ধনে অংশগ্রহণ করে। ফসফরাসের শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন 5টি, ক্লোরিনের একটি। তাই ফসফরাস পেন্টাক্লোরাইড অণু গঠনে 5টি ক্লোরিন পরমাণুর প্রয়োজন হয়। তখন ফসফরাস এবং ক্লোরিন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে এবং তারা ফসফরাস পেন্টাক্লোরাইড অণু গঠন করে। ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিনের শেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকে আর 1টি ইলেকট্রনের শেয়ার করে। ফলে প্রত্যেকটা ক্লোরিনের শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জিত হয় এবং তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের গঠন অর্জন করে এবং ইলেকট্রন গঠন সুস্থিতি লাভ করে। কিন্তু ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকায় প্রত্যেকটা ক্লোরিন থেকে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের 2, 4, 6, 8, 10টি ইলেকট্রন অর্জিত হয়। ফলে অষ্টক থেকে 2টি ইলেকট্রন বেশি হয়। এই ঘটনাটা কি বলছি আমরা অষ্টক সম্প্রসারণ। এরকম আরও কিছু যৌগ আছে যেগুলোতে অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে, যেমন সালফার হেক্সাফ্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাক্লোরাইড। এই যৌগগুলোতেও
অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখলাম হাইড্রোজেন ক্লোরাইড অণুর বন্ধন গঠন, পানির অণুর বন্ধন গঠন, মিথেন অণুর বন্ধন গঠন। তারপর আমরা শিখলাম কিভাবে কোনো একটি যৌগে অষ্টক সংকোচন ঘটে, কিভাবে কোনো একটি অণুতে অষ্টক সম্প্রসারণ ঘটে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো। আসসালামু আলাইকুম।